নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কলকাতা ডায়েরি। এই অনুষ্ঠানে আমরা কলকাতা সম্পর্কে বহু জিনিস, যার হয়তো অনেকটা জানা, আবার বেশ কিছুটা অজানা, সেগুলো তুলে আনি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ সাহা। তাকে পরিচয় করাতে গেলে আমি বলবো যে আমাদের গাড়ির যে প্রাচীনত্ব বা গাড়ির যে ইতিহাস, সেই ব্যাপারটাকে খুব নিবিড়ভাবে যিনি দেখেছেন, তেমন একজন মানুষ হচ্ছেন অমিতাভ সাহা। তার নিজের পেশার কথা এখানে আসবে না, তার পারিবারিক যোগসূত্র গাড়ির সঙ্গে সেটা অবশ্যই আসবে। বেশি করে আসবে যেটা, যে কলকাতায় পুরনো গাড়ি, পুরনো মানে বেশ পুরনো গাড়ি, সেগুলো কিভাবে চলেছে, কিভাবে এসেছে, কিভাবে তার রক্ষণাবেক্ষণ হয়েছে, কোথায় কোথায় সেগুলো দেখা গিয়েছে বা দেখা যাবে। যেমন কলকাতায় একটা ভিনটেজ কার র্যালি হয়। সেই কার র্যালি একটি সংবাদপত্রের উদ্যোগে হয়। সেখানে অমিতাভবাবু জাজ থাকেন, অর্থাৎ পুরনো গাড়ি কেমনভাবে বেরোলো, তার পারফরমেন্স কেমন, সেগুলো দেখেন। সেখানে অমিতাভবাবুর গাড়ি থাকবে, সেটাও আমরা জানব। শুরু করি কোথা থেকে, কোন গাড়ি থেকে, আপনি আমাদের বলে দিন। শুরু করা যাক 1910 সাল থেকে। মালিঘাটির জমিদার ফ্যামিলি, চৌধুরী পরিবার, শ্রী শান্তিনাথ চৌধুরী অনেক দিন ধরেই চিন্তা করছিলেন, ভাবছিলেন যে একটা মোটর গাড়ি কিনলে কেমন হয়। ইংল্যান্ড, জার্মানিতে তো মোটর গাড়ি আবিষ্কার হয়ে গেছে, ভারতবর্ষে 1901 সালে গাড়ি এক পিস এসে গেছে। তো উনি চিন্তা করলেন, কিন্তু মালিঘাটির যা রাস্তাঘাট, তো সেইখানে একটু মজবুত গাড়ি আনার দরকার। তো তাই জন্য উনি ওনার যে ব্যবসা সূত্রে মাঝে মাঝেই ওনাকে জার্মানিতে যেতে হতো। তো উনি ব্যবসা সূত্রে জার্মানিতে একবার গেলেন কাজের সূত্রে। সেখানে দুপুরবেলার বার্লিনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি গাড়ির সংস্থার নাম স্টুয়ার, সেই সংস্থার শোরুমের সামনে একটু দাঁড়ালেন থমকে। শোকেসিংয়ে দাঁড় করানো রয়েছে, আমি গিয়ে দেখি কেমন লাগে। তো দেখে ওনার গাড়িটা বেশ মজবুত, শক্তপোক্ত মনে হলো। তো উনি জিজ্ঞেস করলেন যে গাড়িটি কীরকম কী দাম আছে। তো ওখানকার সেলসম্যান বললেন যে এই দাম আছে, এইভাবে আছে, আপনি কোথা থেকে আসছেন? বললাম আমি শুধু ভারতবর্ষ থেকে আসছি। তো সেই শোরুমের সেলসম্যানের সাথে ওনার অনেক কথাবার্তা আলোচনা করার পর উনি একটা জেব্রুডা স্টুয়ার নামক একটি গাড়ি, যে সংস্থাটা আজকে আর নেই, ডিফাঙ্ক্ট হয়ে গেছে, তো সেই গাড়িটিকে ওনার বেশ পছন্দ হয়। শক্তপোক্ত গাড়ি, উনি বার্লিনের রাস্তায় চালিয়ে দেখলেন, দেখে বলেন আমি গাড়িটিকে কিনবো। সেলসম্যান যথারীতি বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গাড়িটি আমায় কোথায় ডেলিভারি করতে হবে? তখনকার দিনে নিয়ম ছিল শোরুম থেকে লোক বাড়িতে এসে গাড়ি ডেমনস্ট্রেশন দিয়ে ডেলিভারি করতো। তো উনি বললেন ভারতবর্ষে আমি মালিঘাটিতে থাকি, এবং তখন পশ্চিমবাংলা বলে কিছু ছিল না, বেঙ্গল প্রেসিডেন্সি, আমি সেখানে থাকি। তো ওদের শুনে চক্ষু চড়ক গেছে, বলে সে কি, ভারতবর্ষে গাড়ি নিয়ে যেতে হবে? তো বললো আমি আমার হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, গাড়ি এখান থেকে কীভাবে পাঠানো যাবে। তো হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলার পর বললেন হ্যাঁ অসুবিধা নেই, আমরা জাহাজে বুক করে গাড়ি পুরো টোটাল খুলে নকডাউন অবস্থায় গাড়ি পাঠানো হবে, এবং আমাদের 4 জন ইঞ্জিনিয়ার যাবে, তারা ওখানে গিয়ে গাড়ি আপনার আবার অ্যাসেম্বলি করে, গাড়ির টেস্ট রান করে, সব ফাংশনস দেখিয়ে তারা আবার ফিরে আসবে জাহাজে করে। চৌধুরীবাবু খুব খুশি, উনি ফুল পেমেন্ট করে দেশে ফিরে এলেন। 3 মাস পর যথারীতি ওনার কাছে খবর এলো যে কলকাতায় গাড়ি এসে গেছে, পোর্টে গাড়ি, জাহাজ ঢুকে গেছে, এবার বন্দর থেকে ওখান থেকে গাড়ি আনলোড করে ওরা অ্যাসেম্বলি করবে, করে তারপর গাড়ি ডেলিভারি করবে। গাড়ি পুরো রেডি করা হলো, সব কিছু রেডি ফেডি করে গাড়ি নিয়ে সোজা ওখান থেকে গাড়ি চালু করলো। একবারে মালিঘাটিতে গিয়ে ওই খাল বিল রাস্তা জল কাদা পার করে জার্মান স্টুয়ার একবারে ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। উনি তো একবারে পুরো ওনার ফ্যামিলি নেমে এসে বরণ করে গাড়িকে নিলেন, যেরকম বাঙালি বাড়িতে হয় তখনকার বনেদি বাড়িতে। তো গাড়িটি চলে এলো, এবং তারপর থেকে ওই ফ্যামিলিতে গাড়িটি এখনও রয়েছে, এবং শান্তিনাথ বাবুর ছেলে, তারপর তার নাতি এখন গাড়িটি মেনটেন করছে। শান্তিনাথ বাবুর পুত্র প্রতাপবাবু গাড়িটিকে মেনটেন করেছিলেন, তো উনি কিছু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর ওনার যে ছেলে আছেন আনন্দ চৌধুরী, সে এখন গাড়িটিকে খুব সুন্দরভাবে মেনটেন করছেন। এবং গাড়িটির বিশেষত্ব হচ্ছে যে গাড়িটি খুব সিম্পল মেকানিজমের গাড়ি, এবং সেই গাড়িটি এডওয়ার্ডিয়ান এরা, যেটাকে আমরা ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কারে একটা ক্যাটেগরি বলি, এডওয়ার্ডিয়ান ব্রাস ইরা। কেন গাড়িটির বৈশিষ্ট্য হচ্ছে সাইড লাইটগুলো ওর কেরোসিনের, আর হেডলাইটগুলো অক্সি অ্যাসিটিলিনের জলে। ম্যাগনেট স্টার্ট, কোনো সেলফ স্টার্টার নেই, ব্যাটারি লাগে না, ম্যাগনেটেই পাওয়ার জেনারেট হয়। এবং সেই গাড়ি নিয়ে উনি প্রতি বছর র্যালি করে যাচ্ছেন, এবং গাড়িটি এমনভাবে চলে রাস্তায় যেন মনে হচ্ছে যেন এটা 100 বছর নয়, যেন এই সদ্য গাড়িটি বেরিয়েছে। এবং এর পেছনে ওনার প্রচুর পরিশ্রম, প্রচুর ইনভেস্টমেন্ট যায় গাড়িটিকে মেনটেন করতে, কিন্তু তাও
প্রথম থেকে রয়েছে, এবং গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বারটাও দেখলে ভালো লাগবে, কেন এখনও উনি সেই নাম্বারটা রেখেছেন, BGM নাম্বার, যেটা বেঙ্গল প্রেসিডেন্সির বি দিয়ে নাম্বার হতো তখন, অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা যাকে বলে। এই একটি গাড়ি কলকাতায় আমাদের রয়েছে, এবং এটা আমাদের গর্ব কলকাতা যে এখন। তো এই গাড়ি, এটা কি ওই যে ভিনটেজ কার র্যালির কথা বললাম জানুয়ারিতে যেটা হয়, সেখানে দেখা যায়? সেখানে দেখা যাবে, এবং এবং এই গাড়িটি বহু প্রাইজ জিতেছে, এবং সারা বিশ্বে এই গাড়িটি খুবই প্রচলিত, এবং জেব্রুটা স্টুয়ার গাড়িটি খুব কম সময়ের জন্য দুর্ধর্ষ গাড়ি বানিয়েছিল, পরে ওদের ব্যবসাটা অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায়, কিন্তু যে কটা গাড়ি ওদের এখনও রয়েছে খুব স্টার্ডি এবং হার্ড গাড়ি। তো এই গাড়ি চালু অবস্থায় থাকে তার মানে? একদম সারা বছর চালায় উনি, প্রতি রবিবার করে ওনার বাড়ি থেকে বের করে গাড়িটা একটি রাউন্ড দেয়, তেল ভরে, চাকার হাওয়া চেক করে, দিয়ে আবার গাড়ি তুলে রাখে, এবং সব কিছু উনি নিজে হাতেই করে। ওনার দুটো মিস্ত্রি আছে, তাদের রেখে দিয়েছেন, এইভাবে উনি গাড়িটিকে মেনটেন করে যাচ্ছেন বছরের পর বছর। এটা একটা দুর্দান্ত খবর। এবং এই গাড়ি ইতিহাস শুধু বহন করছে না, প্রযুক্তির এমন কিছু নিদর্শন বহন করছে, সেটাও ইতিহাস অবশ্যই, যেগুলো চট করে চাইলে কোনো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বা ছাত্রী খুঁজে পাবে না হয়তো। আচ্ছা, এই যে গাড়ি সম্পর্কে আজকে আপনার কথা শুনছি, আমরা জানি এই বিষয়ে আপনার একটা অভিজ্ঞতা, মানে যাকে বলে ঝুলি আছে রীতিমতো, সেটা শুরু হলো কি করে? আমার ঠাকুরদা 1948 সালে 30শে আগস্ট অস্টিন ডিস্ট্রিবিউটর থেকে প্রথম একটি অস্টিন A40 গাড়ি কেনেন। তারপর উনি কেনেন একটি স্ট্যান্ডার্ড ভ্যানগার্ড, একটি 1936 সালে একটি স্কোডা। তো বাড়িতে ছোটোবেলা থেকে 5-6খানা গাড়ি সবসময় আমি দেখেছি, এবং সেইখান থেকে বাবার মুখে বহু গাড়ির কথা শুনেছি। কথা শুনতে শুনতে অনেক গাড়ির ইতিহাসও জেনেছি, এবং তখনকার দিনে তো ভ্যারাইটি অফ গাড়ি ছিল, এবং সেই সব গাড়ির সাথে এখনকার দিনের মতো নয় যে সেই গাড়িগুলোর সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস পাওয়া যায় না। তখনকার দিনে ভালো ভালো গাড়ি, মানে বনেদি ফ্যামিলি, রাজ পরিবার, তারা গাড়ি নিত, সেরকমই একটা গাড়ি নিয়ে আমি বলবো এখন। তো সেইগুলো শুনে আমার তখন থেকেই বেশি ইন্টারেস্টিং লাগতে শুরু করলো, এবং সেই জিনিসটা তখন রপ্ত করে ফেললাম যে এই জিনিসটাকে তাহলে আমাকে একটু কালচার করতে হবে। মানে পরবর্তীকালে আপনি পড়াশোনাও করেছেন? পড়াশোনা করলাম। এরকমই একটি গাড়ি রয়েছে 1928 সালে স্টুডিবেকার স্ট্রেট 8 লিমুজিন। ফ্যামিলিটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। শ্রী অযোধ্যা রাম রায় এই বাড়ি স্থাপনা করেছিলেন, এবং এদের অরিজিনাল বাড়ি হচ্ছে কাশিমবাজারে, মুর্শিদাবাদে, এবং সেই বাড়িরই এক উত্তরসূরি রাজা কমলারঞ্জন রায়, যিনি আমাদের মধ্যে আজকে নেই, কলকাতায় স্টুডিবেকার কোম্পানি একটি এক্সিবিশনে দুটি গাড়ি এনেছিল, স্টুডিবেকার স্ট্রেট 8 লিমুজিন, একটা ক্লোজড বডি গাড়ি, বড় গাড়ি, আরেকটা কনভার্টেবল এনেছিল। কিন্তু ওখানে গিয়ে ওনার ওই লিমুজিনটা খুব পছন্দ হয়, কিন্তু স্টুডিবেকার কোম্পানির অধিকর্তাদের সাথে কথা বলে উনি জানতে পারলেন এই গাড়িটা ফর এক্সিবিশন আছে, এখান থেকে গাড়িটা আবার বেরিয়ে যাবে আরেকটা এক্সিবিশনে, কিন্তু ওনার মন ধরে গেছে ওই গাড়িটাই উনি নেবে। অনেক চিঠি চাপাটি লেখালেখি করার পর ঠিক হলো যে ঠিক আছে, উনি যখন এতই বলছেন, এতই রিকোয়েস্ট করছেন, তখন আমরা গাড়িটাকে তাহলে এখানে ড্রপ করে আমরা আরেকটা গাড়ি আবার US থেকে আনাবো। দিয়ে ওই গাড়িটি উনি 1928 সালে কিনে নেন, এবং সেই গাড়িটি প্রথম জীবনে কাশিমবাজার রাজবাড়িতে রেগুলার পুরো ফ্যামিলিকে সার্ভিস দিয়েছে, সব কাজ করেছে। তারপর গাড়িটি ওখান থেকে এখানে নিয়ে আসে ওনার নাতি শ্রী পল্লব রায়, এবং ওনারা এই গাড়িটাকে পুরো নতুন করে আবার সব কিছু নতুন কলেবারে সাজিয়ে গুছিয়ে রং করে, ইঞ্জিনে কাজ করে, মেকানিক্যাল আপকিপ করে গাড়িটিকে রেস্টোর করে রেখেছে। এবং পরে যখন এটা রিসার্চ করে জানা গেল স্টুডিবেকার স্ট্রেট 8 লিমুজিন, এই গাড়িটি আমেরিকায় এক পিস আছে, এইখানে এক পিস আছে, কারণ স্টুডিবেকার এই মডেলটা আর চালায়নি, কারণ এই গাড়িটি 2-3টি বানিয়েছিল এক্সিবিশনের জন্য, তারপর এটাকে লঞ্চ করেনি। তো দিস বিকামস অ্যানাদার ভেরি রেয়ার কার। তো এই যে গাড়িগুলোর সম্পর্কে আপনি বলছেন, তার মানে আপনারও একটা নেটওয়ার্কিং তৈরি হয়ে গেছে এইসব। হ্যাঁ, সবার সাথেই পরিচয় হয়ে গেছে। আর আরেকটা বোধহয় সুবিধা আপনার আছে, যেখানে আপনি ভিনটেজ কার র্যালিতে জাজ থাকেন, সেখানেও অন্যান্যদের সঙ্গে কথা বলার একটা কথা বলে এই যে ইন্টারেস্টিং ইতিহাসগুলো জানা যায়। কারণ যেহেতু আমি নর্থ ক্যালকাটার বাসিন্দা, তো নর্থ ক্যালকাটা অমৃতবাজার পত্রিকা ছিল, তাদের অফিস ছিল বাগবাজারে, তো সেইখানে আমি আরেকটি গাড়ির কথা এই প্রসঙ্গে আসছি। সেইখানে অনেক রাতে ওই আমাদের তখনকার দিনে যখন হেমন্তবাবু জাস্ট আর কি ওনার ক্যারিয়ারের স্টার্টিং স্টেজে একটা লাল রঙের একটা MG-TC নিয়ে আসতেন ওখানে দেখা করতে। সংক্ষিপ্ত নাম বললেন, MG মরিস গ্যারেজ। আর TC মানে হচ্ছে এই ফেনোমেনাল 2-সিটার কনভার্টেবল। ওই গাড়িটি নিয়ে আসতেন ওখানে বন্ধু বান্ধব থাকতো, ওখানে কথা বলতেন, আড্ডা মারতেন। আনন্দ চ্যাটার্জি স্ট্রিটে, নন্দলাল বোস স্ট্রিটে আসতেন। উনি একটি গাড়ি কেনেন, একটি প্লিমাথ স্পেশাল ডিলাক্স,
এবং ওই গাড়িটি শেষ জীবন অবধি চড়ে যান। এবং ওই গাড়িটি অতি এত ভালোবাসতেন, কারণ গাড়িটি প্রচণ্ড স্পেশিয়াস গাড়ি, একটি বড় আমেরিকান গাড়ি, ইয়েট ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু মেনটেন। এই গাড়িগুলোকে মোটামুটি আমেরিকাতে লঞ্চ করা হয়েছিল 46 সাল 48 সালে, গ্রেট আমেরিকান লং হলার। মানে গাড়ি ধরুন নিউ জার্সি থেকে শুরু করলো স্টার্ট, একবারে শেষ হবে ক্যালিফোর্নিয়াতে। 16 ঘন্টা 18 ঘন্টা গাড়িগুলো কন্টিনিউয়াস চলবে, কোনো অসুবিধা নেই, না গরম হবে, না জল খাবে, না কিছু হবে। তো হেমন্তবাবুর কাছ থেকে ভদ্রলোক লাহিড়ী বাবু, তার বাবা গাড়িটি কেনে 6,000 টাকা দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। গাড়িটি কিনে সে গাড়িটি বহুদিন চড়ে। তারপর সেই গাড়িটি চড়তে চড়তে তারপর ওনার বাবা যখন মৃত্যু হয়, গাড়িটি কিছুদিন গ্রাউন্ডেড হয়ে যায় এবং তারপর সে গাড়িটা উনি স্টোর করে রাখেন। স্বপন কুমার লাহিড়ী, যার কাছে এখন গাড়িটি আছে, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং বহু বছর বিদেশে কাটিয়েছেন। তারপর দেশে ফিরে রিটায়ার করে এসে পুরো দামে লেগে পড়েন ওই গাড়িটি রেস্টোর করতে, এবং রেস্টোর করে গাড়িটিকে আবার সেই অরিজিনাল ফর্মায় ফিরিয়ে এনে এবং ওই গাড়িটি প্রতি বছর র্যালিতে যাচ্ছে, এবং র্যালি সার্কিটে সবাই গাড়িটিকে নীলু বলে ডাকে, যেহেতু গাড়িটার রং নীল। আচ্ছা, নীলু। এবং হেমন্তবাবুরও ফেভারিট রং ওইটাই ছিল, ওই গাড়িটা নীল কালারের, একটি মানে আকাশি কালারের নীল ছিল, এবং এইভাবে কিন্তু গাড়িটি বাঁচিয়ে রাখা হয়েছে। এই যে গাড়ির গল্প শুনছি, শ্রোতা বন্ধুরা ভাবছেন অনুষ্ঠানটা আজকে কি নিয়ে, বলে দিই যারা হয়তো পরে যোগ দিয়েছেন। কলকাতায় বহু গাড়ি চলে যেগুলো বেশ পুরনো। এইসব গাড়ি নিয়ে প্রদর্শনী হয়, র্যালি হয়। তো সেই র্যালির মধ্যে যেসব গাড়ি দেখা যায় সেগুলো দেখতে কেমন, তার থেকেও অনেক বড় বিষয় হচ্ছে সেগুলোর ইতিহাস কেমন। তো সেই ইতিহাস নিয়ে যিনি পড়াশুনো করেছেন, যিনি এখনও চর্চা করেন, অমিতাভ সাহা আমাদের সঙ্গে রয়েছেন, এবং কলকাতার এই ঐতিহ্যশালী ভিনটেজ কার র্যালিতে তিনি একজন জাজ, একজন বিচারক থাকেন। নানাভাবে নানা দিক থেকে তার যোগাযোগ ঘটে এইসব গাড়ির সঙ্গে, আর সেগুলোই আজকে আমাদের শোনাচ্ছেন। একটা গাড়ির কথা আপনি আপনার দাদুর মুখে শুনেছিলেন, সে গাড়ির অ্যাক্সিডেন্টের কথা বরং বেশি শুনেছিলেন, সেটার থেকেই গাড়িটা সম্পর্কে আগ্রহ। এই গাড়িটি আমাদের নর্থ কলকাতায় খুব ফেমাস, এবং পুরনো যে কোনো মানুষ যারা কলেজ স্ট্রিট এরিয়াতে থাকে তাদের যদি জিজ্ঞেস করেন ঠনঠনিয়া রাজবাড়ি বা লাহাবাড়ি, এক কথায় দেখিয়ে দেবে। এবং লাহাবাড়ির ল্যানচেস্টার গাড়ি নিয়ে প্রচুর আগে এরকম গল্প ছিল। গাড়িটি চলতে কম দেখা যেত, দাঁড়িয়ে থাকতে বেশি দেখা যেত। ল্যানচেস্টার কোম্পানি ইংল্যান্ডের একটি খুব নামজাদা এবং রয়্যাল ওয়ারেন্ট পাওয়া কোম্পানি, যে কোম্পানি খুবই অল্প সময়ের জন্য গাড়ি বানিয়েছে, কিন্তু যে কটা গাড়ি বানিয়েছে ওভার ইঞ্জিনিয়ার্ড এবং প্রচণ্ড অ্যাডভান্স টেকনোলজির গাড়ি বানিয়েছে। তখনকার দিনে ওরা ক্লাচলেস গাড়ি বানিয়েছে, যেখানে ফ্লুইড ড্রাইভ গাড়ি, মানে আপনার গিয়ার শিফট করতে প্রায় হবেই না, কোয়াড্রেন্ট লিভার মুভমেন্টে গিয়ার শিফটিং হয়। তো সেই গাড়িটি লাহাবাড়িতে বহুকাল পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। পারিবারিক সূত্রে পরিচিতি পেয়ে আমাকে তারা ডাকলেন, ডেকে বললেন, অমিতাভ, এই গাড়িটি আমাদের পড়ে আছে, গাড়িটি ভগ্ন দশা, জরাজীর্ণ অবস্থা, এই গাড়ির সব মালপত্র খুলে কিছু চুরি হয়েছে, মিস্ত্রি নিয়ে যায় বলে খুলে মাল রিপেয়ার করে দেবো, তারপর মিস্ত্রি বলে ও মাল জিসকো দিয়া রিপেয়ার করনে के लिए বাবু ও তো চুরি হয়ে গিয়া हम दूसरा लगा देगा। এই করতে করতে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, এই গাড়ি নিয়ে কী করব, কিন্তু বাবার স্মৃতি, তুমি আমাদের পরিচিত, তো তুমি যদি গাড়িটা নাও, নিয়ে যদি কিছু করতে পারো দেখো, নাহলে তুমি যেটা করবে। দেখে তো মানে কি বলবো, চক্ষু চড়ক গাছ, এইরকম দুর্দশা গাড়িটা। সেই তখন রবি ঠাকুর ওই গান মহারাজ ওই কি সাজে, ওই গানটা মনে পড়ে গেল, যে এই ল্যানচেস্টার গাড়ি যেখানে রয়্যাল ওয়ারেন্ট গাড়ি, তো এরম কেন অবস্থা হলো। তো যাই হোক, আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে, পশ্চাৎ না ভেবে গাড়িটা বাড়িতে সোজা তুলে নিয়ে এলাম। তারপর থেকে শুরু হলো আমার যুদ্ধ। ইংল্যান্ডে ডেমরার ল্যানচেস্টার ক্লাবে আমি মেল করলাম, লিখলাম, এবং সঙ্গে সঙ্গে ওরা রিপ্লাই দিল যে গাড়ির চ্যাসি নাম্বারটা আমাদের পাঠান, আমরা চেক করে আপনাকে বলছি। তো চ্যাসি নাম্বার পাঠাতেই ওরা বললো যে দিস কার হ্যাজ গট অ্যান ইন্টারেস্টিং হিস্ট্রি। এই গাড়িটা কলকাতায় কোনোদিন বিক্রি হয়ে যায়নি, একটি ব্রিটিশ অফিসারকে ডেপুট করা হয়েছিল ফ্রম দি কমনওয়েলথ অফিস, এবং এই গাড়িটি ওয়েলসের নাম্বার প্লেট নিয়ে ইন্ডিয়াতে কলকাতায় 1951 সাল অবধি গাড়িটি চলেছে। তারপর সেই নাম্বার প্লেট রিভোকড হয়, কারণ এটা রয়্যালটির অর্ডার ছিল যে কমনওয়েলথ অফিস উইথড্র হবে, সব যে কান্ট্রিগুলোকে কলোনাইজেশন থেকে বেরিয়ে গেছে, দিয়ে ওখানে এম্বাসি তৈরি হবে। তখন আমাদের গাড়িটা রেজিস্ট্রেশন হয় ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনে, কারণ গাড়িটার অরিজিনাল রেজিস্ট্রেশন পাওয়ার কথা ছিল WBC প্লেট 1948-এ, কিন্তু যেহেতু গাড়িটি অন্য প্লেটে চলছিল, 51-এ গিয়ে রেজিস্ট্রেশন পেলো, ফল নাম্বার পেলো WBB সিরিজ। তো সেই গাড়ি যাই হোক, সেই গাড়িটি পাওয়া হলো। এবার সেই গাড়িটি
যে লাহাবাবু, আমাদের মুরারি বাবু, যে গাড়িটি মানে একা অকশান করে গাড়িটি নিয়েছিলেন, মানে জোর করে ওটা বলেছিলেন অকশানে তোলো, তখনকার দিনে গাড়িটা 35,000 টাকা দিয়ে উনি কেনেন, কেন ওনার গাড়িটা ভীষণ পছন্দ ছিল। আলট্রা স্মুথ গাড়ি, গাড়িটা কখন চলতে শুরু করে কখন থামে কেউ বুঝতে পারে না, ভীষণ ধীর গতিতে চলে, এবং তাই জন্য গাড়িটা খুব পছন্দ হয়, উনি গাড়িটা কেনে। তো একদিন শীতের সন্ধ্যেতে উনি লালবাজার দিয়ে যাচ্ছেন, তো ঠিক লালবাজার সদরের মেন গেটের সামনে হঠাৎ করে একটি 51-এর একটি হিলম্যান মিন্স কনভার্টেবল বেরিয়ে বাঁ দিক দিয়ে হনহন করে টুয়ার্ডস বোবাইয়ের দিকে যাচ্ছেন, এবং ল্যানচেস্টারও বেশ ভালোই স্পিডে ছিল, দিয়ে হঠাৎ করে হিলম্যানটি ব্রেক মারে এবং ল্যানচেস্টারটি সপাটে গিয়ে মারে। তো সেই গাড়িটি যে চালাচ্ছিল তিনি একজন মানে অ্যাংলো ইন্ডিয়ান মহিলা, পরে যেটা পরিচয় জানা যায় উনি পুলিশের কোনো বড় অধিকর্তার বোন ছিলেন, এবং শি ওয়াজ ইন আ ড্রাঙ্কেন স্টেট। মানে সামনের গাড়িটি যিনি চালাচ্ছিলেন, সামনের গাড়িটি যিনি চালাচ্ছিলেন, এবং ল্যানচেস্টার সামাল না দিতে পারে ধাক্কা মারে, এবং ওই ভদ্রমহিলার মাথাটা স্টিয়ারিং হুইলে লেগে ফেটে গলগল করে রক্ত পড়ে। এবার সঙ্গে সঙ্গে ওখানে দুজন সার্জেন্ট অন ডিউটি ল্যানচেস্টারকে ডিটেন করে লালবাজারে ঢুকিয়ে বলে গাড়ি আপনার সিজ হইল, এবার আমাকে সিজার লিস্ট দিয়ে বললো আপনারা পরে আসুন, এটা নিয়ে কেস হবে, কারণ আপনি আমাদের সামনে অ্যাক্সিডেন্ট করেছেন। তখনকার দিনে সিস্টেমটা একটু অন্যরকম ছিল, তখন এরকম যে ড্রাইভার বা ওনার তাদের এরকম হট করে হ্যারাস করা হতো, তখন এনকোয়ারি হতো যে কীভাবে হলো, কেন হলো, কী হলো, প্রত্যক্ষদর্শী সার্জেন্টদের কাছ থেকে জানা হবে, এ হবে। তো 7 দিন গাড়িটা ডিটেন ছিল। পুলিশ কমিশনার 7 দিন ধরে এনকোয়ারি করলেন, ফরেন্সিক হলো গাড়িটার কী প্রবলেম, ল্যানচেস্টারটা কেন এরকম সাডেন ব্রেক মারতে পারলো না, সব কিছু করে দেখা গেল যে ল্যানচেস্টারে কোনো দোষ নেই, কারণ যে ডিস্টেন্সে ওই ভদ্রমহিলা গাড়িটি ব্রেক মেরেছেন এবং যে স্পিডে ল্যানচেস্টার ছিল সেই স্পিডে ব্রেক মারলে গাড়িটি দাঁড়াতো না, 1.5 ফিটের মতো গ্যাপ ছিল। তো 7 দিন পর একটা চিঠি যায় আমাদের লাহাবাবুর কাছে যে ইন্টিমেশন, এটাতে আপনার কোনো ফল্ট ছিল না, এটা যে সামনে গাড়ি চালাচ্ছে তারই ফল্ট, এবং সাডেন ব্রেক করা উচিত হয়নি, কারণ আপনার যে গাড়ির টেকনোলজি, আপনার যে মিনিমাম অন্তত 3 থেকে 4 ফুট গ্যাপে ব্রেকিংয়ে গ্যাপ না দিলে গাড়িটি থামবে না, তাই জন্য আপনাকে আমরা গাড়িটা সসম্মানে ফেরত দিচ্ছি উইথ 250 টাকা অ্যাজ আ ডেমারেজ চার্জ অ্যান্ড ডিটেনশন ফি। তখনকার দিনে কিন্তু কলকাতা পুলিশ এটা করতো। 250 টাকাটা কি দেওয়া হচ্ছে তাকে নাকি? হ্যাঁ, 250 টাকা কলকাতা পুলিশ ফেরত দিল। গাড়িটা এই যে 7 দিন ডিটেন করে রাখলো, এই যে উনি ব্যবহার করতে পারলেন না, এটা কলকাতা পুলিশ ওনাকে ফেরত দিল। অসামান্য। তো সেইটা লাহাবাবুকে দেয়া হলো, এবং নট অনলি দ্যাট, ওনারা বললেন যে আমাদের 2জন সার্জেন্ট যাবে, কিন্তু আমাদের এই গাড়ি চালিয়ে আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি নেই, এটা কেউ চালাতে পারে না, এই গিয়ারিং সিস্টেম এমন, আপনি যদি কাউকে পাঠান, আমাদের সার্জেন্ট যাচ্ছে একটা জিপ নিয়ে, আপনার ড্রাইভার বা কাউকে যদি পাঠান, আমরা গাড়ি এখান থেকে রিলিজ করে দিচ্ছি। এটা কত সালের কথা বললেন? এটা 1951 সালের কথা। তো সেইভাবে গাড়িটি আবার ওরা রিলিজ করে দিল। তবে লাহাবাবু এসে রিপেয়ার টিপের, বেশি কিছু হয়নি, স্ক্র্যাচ পড়েছিল, বাম্পার একটু ড্যামেজ হয়েছিল। তো সেই গাড়িটি বাড়িতে চলে এলো, এবং তারপর সেই গাড়িটি ওনাদের ফ্যামিলিতে বহু গাড়ি কেনা হয়, জ্যাগুয়ার কেনা হয়, প্লিমাথ কেনা হয়, ডিসোটো কেনা হয়, অ্যাডলার কেনা হয়, কিন্তু ল্যানচেস্টার লাহাবাবু কোনোদিনও বিক্রি করেনি। ওইটাকে উনি প্রাণে ধরে রেখে দিয়েছিলেন শেষ দিন অবধি। যখন ওনার অসুস্থ হয়ে পড়েন তখনও গাড়িটি স্টার্ট করতেন, এবং ওপর থেকে দেখতেন গাড়িটা একটু গ্যারেজ থেকে মাথাটা বের করে এগোচ্ছে আর পিছোচ্ছে, ওটা দিয়ে উনি শান্তি ছিলেন। আচ্ছা, ওইটুকু দেখতে পারলে, ওইটুকু দেখতে পারলেই ওনার খুব আনন্দ হতো যে গাড়িটি আমার চালু আছে। তো ওই গাড়িটি নিয়ে উনি খুব খুশি ছিলেন। একবার ওনাদের একটা হরিশপুরে জমিদারি ছিল, সেইখানে সব পিকনিক করতে যাবে, এদের বাড়ির সব গাড়ি বেরিয়ে গেল। তখনকার দিনের জিটি রোড ফাঁকা, মোটামুটি সকালে বেরোলো, সন্ধ্যে রাত্রিবেলার মধ্যে ল্যানচেস্টার 3 দিন পরে গিয়ে পৌঁছলো। রাস্তায় ওভারহিটিং প্রবলেম, গাড়ি প্রচণ্ড স্লো চলছে। নবদ্বীপের ওখানে একটা বোল্ডারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মোবিল চেম্বার ফেটে যায়, সেই চেম্বার ওখানে দাঁড়িয়ে ওয়েল্ডিং করতে গিয়ে আরও চেম্বার গলে যাচ্ছে, নানান কাণ্ড। গাড়িটা ওনাকে ভুগিয়েছে বলবো না, কিন্তু গাড়িটা যে প্যাটার্নে বা যে পারপাসে ইউজ করার, সেই পারপাসটা ওরা করতে পারেনি, কারণ ওরা পেয়েছিল নর্মাল গাড়ি। এগুলো রয়্যাল ওয়ারেন্টি একটা প্রসেশনের গাড়ি, এগুলো খুব আস্তে আস্তে ধীর গতিতে চলবে, টেনে পুড়ে চালিয়েছে, ভেঙে চুরে বের করে দিয়েছে। তারপর সেই গাড়ি আবার ওখান থেকে কলকাতায় নিয়ে এসে ফ্রেঞ্চ মোটরে ওরা কাজ করালো, কাজ করে রিপেয়ার করে তারা আবার চললো। তারপর থেকে উনি লংয়ে গাড়িটা খুব একটা নিয়ে যেতেন না, ওই লোকালি কলকাতায় আসা যাওয়া করতেন, রাজভবন যেতেন, লালবাজার যেতেন, এইটুকুই। সেই গাড়ি আপনার সংগ্রহ করা হলো? আমার সেই গাড়ি সংগ্রহ করে এখন সে গাড়ি বহাল তবিয়াতে চলছে। এই যে গাড়ি দীর্ঘদিন ধরে দেখছেন, পুরনো গাড়ি, এবং সেগুলো রক্ষণাবেক্ষণ দেখছেন, অনেকগুলো কাহিনী বলেও ফেললেন। একটা তো ধরুন আপনার মনের মধ্যেও ওই টপ অফ দ্য চার্টস একটা কিছু আছে যে এরা সব থেকে ভালো মেনটেন করে, হতে পারে সেটা আপনি নিজেই বেশি ভালো মেনটেন করেন, কিন্তু ধরুন নিজেকে যদি বাদ রাখেন, এই কলকাতায় মেনটেন করার ক্ষেত্রে, মেনটেন করার মধ্যে বহু লোক আছে। আমি যে কটা গাড়ির কথা বললাম, তারা মানে ইংরেজিতে একটা ওয়ার্ড আছে ইমপেকেবল মেনটেনেন্স, মানে গাড়িগুলো সামনে দাঁড়ালে ইঞ্জিন স্টার্ট করলে বোঝা যাবে না যে গাড়িগুলোর একটা 70-80 বছর বয়স। সেরকমই একটা গাড়ির কথা বলবো আমি, মুখার্জি পরিবারের রোভার 75। প্রথম দিন থেকে গাড়িটা ওনাদের কাছে আছে। সুখদেব চন্দ্র মুখার্জি প্রবাসী বাঙালি,
ওনাদের বেসিক্যালি ধানবাদে কলিয়ারি ছিল, তারপর আরও আনুষঙ্গিক অনেক ব্যবসা ছিল। তারা একটি রোভার 75 কেনে 1947 সালে 15,000 টাকা দিয়ে, স্বাধীনতার বর্ষে। আচ্ছা, স্বাধীনতার বর্ষে। এবং আমি ওনাদের সাথে মানে অনেক ছেলেবেলা থেকেই পরিচিত। 5টা জেনারেশন এখন সেই গাড়িটা রয়েছে, এখন অবধি গাড়িটার ইঞ্জিন খোলা হয়নি, এখন অবধি গাড়িটা চলছে। গাড়িটা রেগুলার ধানবাদ থেকে কলকাতা আপ ডাউন করতো, বেনারস গেছে গাড়ি, এখান থেকে এলাহাবাদ গেছে, আহমেদাবাদ গেছে, এবং গাড়িটি রেগুলার চলে। মানে ভিন্টেজ কার র্যালি ছাড়াও এখন যিনি গাড়িটি রক্ষণাবেক্ষণ করছেন ওই পরিবারেরই উত্তরসূরি সরোজেশ চন্দ্র মুখার্জি, উনি গাড়িটা রেগুলার নিয়ে যাচ্ছেন। ওনাকে প্রায় ক্লাবে দেখা যায়, এদিক ওদিক যাচ্ছেন, মানে ক্যালকাটা ক্লাবে দেখলাম, টলি ক্লাবে দেখছি, এখানে ওখানে যাচ্ছেন, গলফ খেলতে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি গাড়িটাকে এরমভাবে চালাচ্ছেন, নষ্ট করছেন? তো উনি বললেন আমি তো গাড়ি রাস্তায় চলার জন্য, সাজিয়ে রাখার জন্য না। আর আমার রোভার এখনও যে ইঞ্জিনের সাউন্ড আছে, এখনও যে ইঞ্জিন পারফর্ম করছে, আমার নেক্সট 3টে জেনারেশনও ইঞ্জিনে কিছু হবে না। এই কথাগুলো শুনতে শুনতে একটা প্রশ্ন চলে আসছে, প্রশ্নটার মধ্যে স্বদেশী ভাব বেশি থাকবে, যে এই যে গাড়িগুলোর কথা বলছি, ইংল্যান্ড থেকে হোক, জার্মানি থেকে হোক, মূলত এই দুটো দেশ থেকে, আমাদের দেশে গাড়ি তৈরির যে ইতিহাস সেইটাকে যদি ধরি, তাহলে আমাদের দেশে তৈরি গাড়ি সব থেকে পুরনো রয়েছে, এখানে কোনটা উল্লেখ করতে চাইবেন? দেখুন, বিড়লারা যখন চিন্তাভাবনা করলেন যে গাড়ি তৈরি করা শুরু করে, তারা মরিস কোম্পানির সাথে নাফিল মেটাল প্রোডাক্টসের সাথে টাই আপ করলেন, এবং প্রথম যে ইন্ডিয়াতে অ্যাসেম্বলি হলো, গাড়িটা কিন্তু ইন্ডিয়া পুরো ম্যানুফ্যাকচারিং হয়নি, অ্যাসেম্বলি হলো 1948 সালে মরিস 10-এর ইন্ডিয়ানাইজ ভার্সন, যেটার নামকরণ করা হলো হিন্দুস্তান 10। বেশ সামনে বড় বড় হেডলাইট, পেছনটা একটু ঢালু টাইপের, যেরকম আর কি 40-এর দশকের গাড়িগুলো হতো। সেইখান থেকেই শুরু ভারতবর্ষে গাড়ির তৈরি করার একটা প্রচেষ্টা। ধরুন একেবারে প্রথম ব্যাচের যে গাড়ি তৈরি হয়েছিল, কলকাতা এখনো রক্ষণাবেক্ষণ করছেন সেই 1948 সালের, যে সেগুলো অনেকেই আছেন নাকি এক দুজন? কিছু কিছু আছেন। হিন্দুস্তান 10 গাড়িটা কলকাতায় আর নেই এখন, আমার জ্ঞানত অন্তর নেই, কিন্তু হিন্দুস্তান 14 তার পরের মডেল যেটা আছে 48 সালের গাড়ি, সেই গাড়ি আছে। তারপর মরিস অক্সফোর্ডও সেই ভার্সন আছে, বেবি হিন্দুস্তান আছে, অ্যাম্বাসাডার আছে, ফিয়াট আছে, ইন্ডিয়ার প্রচুর গাড়ি এখানে রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনা তার মধ্যে অচেনা শব্দ প্রচুর ছিল, অর্থাৎ আমরা রোজ যে কথাগুলো বলি সেই কথাগুলো ছিল না। আমরা যারা গাড়ি ভালোবাসি বা গাড়ি কিনতে পরিকল্পনা করছি বা কিনে ফেলেছি, তাদের কাছেও শব্দগুলো অনেক ক্ষেত্রেই নতুন। আসলে শব্দগুলো পুরনো, তো পুরনোগুলোই নতুন হয়ে এলো অমিতাভ সাহার মাধ্যমে, কেননা তিনি আমাদের শোনালেন এমন কিছু গাড়ির কথা যে গাড়িগুলো ঐতিহ্যে উজ্জ্বল, প্রাচীন অবশ্যই, কিন্তু তাদের মধ্যে অনেকগুলোই চলছে, টকবক করে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে, এবং সেগুলো কলকাতার ভিন্টেজ কার র্যালিতে দেখা যায়। তো শুনতে শুনতে আমাদের বেশ অবাক লাগছিল যে কলকাতা কত বৈচিত্র্যময়। আমি আপনাকে অনুরোধ করব, দুটো গাড়ির কথা দিয়ে শেষ করুন আজকের অনুষ্ঠান, যেটা আপনার মনে আছে, পরপর আমরা শুনে নিই। আমি একটি গাড়ির কথা বলছি, 1934 সালের একটি মার্সিডিজ বেঞ্জ। মার্সিডিজ বেঞ্জ নামটা শুনলেই সবাই ভাবে মার্সিডিজ মানে বিশাল একটা দুর্ধর্ষ গাড়ি। দুর্ধর্ষ গাড়ি বটেই, আউট অফ দি ওয়ে তাদের টেকনোলজি, দুর্ধর্ষ বিল্ড কোয়ালিটি, এবং মার্সিডিজের ব্র্যান্ড নেম তো সারা বিশ্বতে মানে খুবই প্রিয়। এই মার্সিডিজটা কিন্তু একটু অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। কেমন? এই গাড়িটি ফার্স্ট ওনার ছিলেন এক ডক্টর, যিনি জার্মানিতে পড়তে গেছিলেন, ওখান থেকে এই গাড়িটি কিনে এনে এখানে বহুদিন চড়ছিলেন। চড়তে চড়তে সাউথ কলকাতায় একটা গ্যারেজ ছিল, মোবিলিটি গ্যারেজ। তো সেই মোবিলিটি গ্যারেজের ওনারকে গাড়িটি উনি দিয়ে দেন, দিয়ে তো উনি অন্য গাড়ি কিছু নিয়ে নেন। গাড়িটির বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রোটোটাইপ গাড়ি। প্রোটোটাইপ মানে হচ্ছে এগুলো সব এক্সপেরিমেন্টাল গাড়ি। ভোক্সওয়াগন বিটেল, যেটা আজকে আমরা নাম শুনি, দ্য পিপলস কার জার্মানির, মার্সিডিজ কিন্তু প্রথম এই ভোক্সওয়াগন বিটেলের পূর্বসূরি। মার্সিডিজ 130 এই গাড়িটার নাম। এবং এই গাড়িটির ইঞ্জিনটা পেছনে, সব কিছুই খুব আনকনভেনশনাল। রিভার্স ক্যাম্বার সাসপেনশন, মানে পেছনের চাকাগুলো সোজা, গাড়িটা যদি দাঁড়িয়ে থাকে মাথাগুলো বেরিয়ে থাকে, নিচেটা ঢুকে থাকে। গাড়ির যত স্পিড বাড়বে ট্র্যাক শিফট হয়ে গাড়িটা আস্তে আস্তে পেছনের ট্র্যাকটা সোজা হবে এবং গাড়ি ব্যালেন্স পাবে। কিন্তু গাড়িটার মজার কথা হচ্ছে, যখন এটা বার্লিনে টেস্ট হয়, সুইডিশ হাইওয়ে দিয়ে পরে টেস্ট করা হয়, গাড়িটি হাই স্পিডে টপল করে যাওয়ার একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটিতে প্রবলেম হয়। গাড়িটি 34 থেকে 36-এর মধ্যে প্রোডাকশন ওরা বন্ধ করে দেয়, কিন্তু সামহাও এই গাড়িটি কলকাতায় থেকে গেছে। এবং এই গাড়িটি খুব পছন্দের একটি গাড়ি ছিল তখনকার অভিনেতা পাহাড়ি সান্যাল বাবুর। ওনার এই গাড়িটা ভীষণ পছন্দ ছিল এবং এই গাড়িটা নিয়ে উনি সব জায়গায় ঘুরে বেড়াতেন, শুটিং করতেন, করতেন।
এটা ওনার খুব ফেভারিট গাড়ি ছিল। পরবর্তীকালে ভবানীপুরের সেন পরিবারের এক ভদ্রলোক সুব্রত সেন এই গাড়িটি কেনে। একটি খবরের কাগজে অ্যাডভার্টিসমেন্ট আসে, গাড়িটি 5,000 টাকায় বিক্রি আছে। তো উনি 77 সালে গাড়িটি, তো ওনার বিয়ে হয়েছে সবে, উনি মার্সিডিজ গাড়িটা সঙ্গে সঙ্গে অ্যাড দেখেই ছুটেছে, 5,000 টাকা দিয়ে গাড়িটা সঙ্গে সঙ্গে কিনে এনে বাড়ির নিচে এসে বাড়িতে বেল বাজিয়েছে, ওনার স্ত্রীকে বলেছে দেখো আমি মার্সিডিজ গাড়ি কিনেছি। তো ওনার স্ত্রী ভেবেছে আরে তুমি মার্সিডিজ কিনেছো, বিশাল ব্যাপার। উনি ওপর থেকে দৌড়ে দৌড়ে নেমে এসে দেখছি এটা কি মার্সিডিজ, গোল গাল ছোট্ট খাট্ট একটা গুবড়ে পোকার মতো গাড়ি। বলে হ্যাঁ এটাই মার্সিডিজ। বলে পছন্দ হয়নি আমার, কেন মার্সিডিজ হবে বড় বিশাল বনেট, বড় বড় জানলা, ফিনটেল মার্সিডিজ হবে, কোথায় তুমি একটা ছোট্ট গুবড়ে পোকার মার্সিডিজ কিনেছো। তখনকার দিনে কিন্তু সবাই অনেক গাড়িটা হেসেছে। পরে যখন আমরা জাজিং করতে গিয়ে দেখছি, যখন রিসার্চ করে দেখলাম গাড়িটি অল ওভার ওয়ার্ল্ডে 3-4 পিসও জীবিত নেই ঠিক করে। এন্টায়ার ইন্ডিয়াতে দূরের কথা, এশিয়া অস্ট্রেলিয়াতেও নেই, স্ক্যান্ডিনেভিয়াতেও নেই। ইংল্যান্ড থেকে গাড়ি এখন একটা ছিল, সেটা চেকোস্লোভাকিয়াতে চলে গেছে। জার্মানির আপনার স্টুটগার্ট মিউজিয়ামেও নেই, পিটারসন মিউজিয়ামেও নেই গাড়িটি, কিছু প্রাইভেট কালেক্টরের কাছে আছে। আর ফিনল্যান্ডে আমি একটা খবর পেয়েছি সে গাড়িটি আছে। গাড়িটির মেন সমস্যা হয়েছিল না, কার্বোরেটরটি ভেঙে গেছিল। 7 বছর ধরে লড়াই করে অনেক রিসার্চ করে আমি ওনাকে একটা কন্ট্যাক্ট দিয়েছিলাম, উনি ওখান থেকে কার্বোরেটরটা পেয়েছে। এখন সেলফ স্টার্টারের একটা ইস্যু রয়েছে, কিন্তু সেটা সর্ট হয়ে এসছে। তা আশা করছি সেই গাড়িটা এবার একটা দ্রষ্টব্য গাড়ি, খুবই রেয়ার গাড়ি, সেই গাড়িটা রাস্তায় বেরোবে। আচ্ছা, দ্বিতীয় যে গাড়িটার কথা বলছিলেন? দ্বিতীয় গাড়িটি হচ্ছে এই ভদ্রলোক 1927 সালে বার্মেরের একজন খুব বড় ব্যবসায়ী, ভদ্রলোকের নাম ছিল ঝুমারমাল দুগার। দিল্লিতে গেছেন, এবার ওনার একটা গাড়ি দরকার, বড় গাড়ি। কি কিনবে ওখানে দিল্লিতে গিয়ে একটি ডিলারের সাথে দেখা করে একটি 1927 সালের ওনার ডজ ব্রাদার ফিটান পছন্দ হলো, বড় বেশ ডজ শক্তপোক্ত গাড়ি, ওই গাড়ি কিনবে। কিন্তু গাড়িটি মজা হচ্ছে গাড়িটি 2 চাকায় ব্রেক, 4 চাকায় ব্রেক নেই। তখনকার দিনের আমেরিকান গাড়িগুলোতে এরকমই সিস্টেম হতো, সামনে 2 চাকায় ব্রেক থাকতো না, পেছনে 2 চাকায় ব্রেক, আর চাকার রিমের স্পোকগুলো সব কাঠের। তো উনি বলেন ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো গাড়ি ওখান থেকে 12,500 টাকা দিয়ে গাড়িটা কেনা হলো, বিশাল বড় একটি ডজ। সেই গাড়িটি কিনে সোজা ওখান থেকে রওনা দিল বার্মে, ঢুকলো গাড়ি। এবার 1927 সাল থেকে 1963 সাল অবধি গাড়িটা চলেছে, ভালোই চলেছে। তারপর কি হচ্ছে, রাজস্থানে যে শুকনো আবহাওয়াতে কাঠের স্পোকগুলো আস্তে আস্তে ক্র্যাক করতে শুরু করলো। কাঠের স্পোকগুলো ক্র্যাক করে গাড়িটা গ্রাউন্ডেড হয়ে যায়, বসে যায় গাড়িটা গ্যারেজে পুরো। অন্য চাকা লাগিয়ে গাড়িটার অনেক চালানোর চেষ্টা হলো, কিন্তু গাড়িটার সেই পিক আপ সব পারফরমেন্স পাওয়া যাচ্ছিল না। ওনার ছেলে মিস্টার সুরেন্দ্র কুমার দুগার, যিনি আমাদের কলকাতায় থাকেন, পেশায় একজন ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী, উনি গাড়িটি রাজস্থানের বার্মের থেকে নিয়ে আসেন। নিয়ে এসে নিউজিল্যান্ড থেকে ফলো আপ করে করে প্রায় বিগত 10 বছর ধরে ফলো আপ হয়েছে। ওই কাঠের অরিজিনাল চাকা ওখানে ম্যানুফ্যাকচার করে সেই চাকা আমরা এখানে উনি এনে ওই চাকা উনি লাগিয়েছেন, লাগিয়ে তারপর আমেরিকা থেকে টায়ার এনে লাগিয়ে সেই গাড়ির আবার পারফরমেন্স ফিরে এসছে। এবং বলা কথা দরকার, ওই গাড়িটির আজ অব্দি ইঞ্জিন খুলতে লাগেনি। এক অন্য জগৎ, অন্য বিস্ময়। আমরা সবাই জানি যে সরকারি উদ্যোগে কখনো গাড়ির উৎপাদন শুরু হয়ে থাকলেও মূলত গাড়ি তৈরি করে বেসরকারি সংস্থা, বেসরকারি কোম্পানি, এবং তাদের কাছ থেকেই মানুষ গাড়ি কেনেন। এবং সেই সব গাড়ির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো বলার মতো। আর বলার মতো বলেই তো আমরা আজকে শুনতে চেয়েছি অমিতাভ সাহার কাছে। তিনি বললেন বহু পুরনো কথা, স্বাধীনতার আগের কথা, স্বাধীনতা লাভের বর্ষের কথা, বা তার 1-2 বছর পরের কথা। অদ্ভুত, এইসব গাড়িগুলোর মাধ্যমে যেন এক অন্য ইতিহাস সামনে ভেসে আসে, যে ইতিহাসের সঙ্গে আমাদের খুব একটা পরিচয় হয় না, যে ইতিহাসের মুখোমুখি আমরা খুব একটা হই না, স্কুলেও না, কলেজেও না, পরবর্তী জীবনেও না। কিন্তু মুখোমুখি হই না বলেই সেটা যে অপ্রয়োজনীয় তা তো নয়, সেটা আকর্ষণীয়। আর তাই কলকাতা ডায়েরি অনুষ্ঠানে আমরা শুনলাম আজকে অমিতাভ সাহার কাছ থেকে এই কাহিনী। তাকে অনেক ধন্যবাদ জানাই স্টুডিওতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের কেমন মনে হলো, কি ভাবছেন জানার জন্য তাকিয়ে থাকবো। ইমেল করতে চাইলে করবেন maitribandhu@gmail.com, MAITREEBANDHU, maitribandhu@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, facebook.com/Maitri21, MAITREE21। এইটুকু বলে অমিতাভ বাবুকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।